প্রথমেই দেখে নেব আজকের 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। কল্যাণীতে মহকুমা শাসকের অফিসের বাইরে উত্তেজনা, বিজেপি বিধায়কের গাড়ি ঘিরে বিক্ষোভ তৃণমূলের। আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, সুপ্রিম কোর্টের রায় আসতেই গর্জন অভিষেকের। এসআইআরের নামে যোগ্য ভোটারদের হেনস্থা, বাসন্তী সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এসআইআর শুনানিতে ডাক পেলেন রাজ্যের মন্ত্রী, আইএসএফ বিধায়ক নৌশাদও। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে নির্বাচন কমিশনকে বড় নির্দেশ সুপ্রিম কোর্টের, অভিষেক বললেন বিজেপির খেলা শেষ। এসআইআর শুনানিকে কেন্দ্র করে দিনভর বিক্ষোভ ও সংঘর্ষে উত্তাল মালদা। নাগরিকত্ব প্রমাণে দাদুর কবরের মাটি নিয়ে হাজির হরিশ্চন্দ্রপুরের যুবক। ছত্তিশগড়ের বিজাপুরে গুলির লড়াইয়ে খতম 4 মহিলা সহ 6 মাওবাদী, মাথার দাম ছিল 20 লক্ষ। বিজেপির সর্বভারতীয় সভাপতি হলেন নিতিন নবীন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী 45-এর নেতা। সিঙ্গুরে টাটাদের কারখানা নিয়ে নীরব মোদি, প্রশ্ন উঠতে সুকান্ত বললেন। বিজেপি বিধায়কের কাছ থেকে 7 নম্বর ফর্ম লুটের অভিযোগে তপ্ত বনগাঁ, মানুষের প্রতিবাদ বলল তৃণমূল। যুদ্ধের মেঘ ইরানে, তার মাঝে দিল্লিতে আমির শাহির প্রেসিডেন্ট, জড়িয়ে ধরলেন মোদি। এসআইআরে গণ্য মাধ্যমিকের অ্যাডমিট, শুনানিতে যেতে পারেন বিএলএরাও, সুপ্রিম কোর্টে বড় জয় তৃণমূলের। এদের মধ্যে একজন লক্ষ্মী তুঙ্গা, যাকে নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেশি নাচানাচি করেছিলেন, হঠাৎ কেন বললেন করলেন। চেষ্টা করছি ফিরিয়ে আনার, মুখ্যমন্ত্রী সভার আগেই উত্তরে তৃণমূলের বড় ভাঙন। থান ইট ছুড়ে মারা হচ্ছে বিজেপি নেতার গাড়িতে, তুলকালাম লাল গোলাই। সিইওর সঙ্গে সাক্ষাৎ চেয়ে ইমেল অভিষেকের, 27শে জানুয়ারি মনোজ আগরওয়ালের সঙ্গে বৈঠকের সম্ভাবনা। হোয়াটসঅ্যাপ নির্দেশ নয়, সার্কুলার জারি করতেই হবে, কমিশনকে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। নতুন সংক্রমণের খোঁজ না মিললেও রয়েছে উদ্বেগ, নিপা নিয়ে বৈঠকে স্বাস্থ্য ভবন। লজিক্যাল ডিসক্রিপেন্সি মানেই নাম বাতিল এমন নয়, কি ধরনের অসঙ্গতির কথা বলছে কমিশন। আদালত দুগালে কষিয়ে চর মেরেছে, আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, বিজেপি কমিশন তোপ অভিষেকের। হুমায়ুনকে কেন্দ্রীয় নিরাপত্তা, স্বরাষ্ট্রমন্ত্রকে আবেদনের অনুমতি দিল হাইকোর্ট। প্রশাসনিক অসহযোগিতার অভিযোগ, ধর্নায় বসছেন বিজেপি বিধায়ক, চিঠি মুখ্যমন্ত্রীকেও। মোদির সভায় শিল্পের নীরবতা, দুর্নীতিতেও নেই আক্রমণ, কেন প্রশ্নে বাংলা, পাল্টা তোপ দিলীপের। বাংলা বলার অপরাধ, সুরাত যাওয়ার পথে 3 কিশোরকে ট্রেন থেকে নামিয়ে দেওয়া হলো ছত্তিশগড়ে, পরে আটক। উত্তরপ্রদেশে 1.5 কোটি মহিলা ভোটারের নাম খসড়া তালিকা থেকে বাদ, পুরুষদের অনুপাতে ঢের বেশি। 2 থেকে 3 দফায় ভোটের সম্ভাবনা, এপ্রিলেই হতে পারে প্রথম দফা, ফেব্রুয়ারি মার্চে নির্ঘণ্ট ঘোষণা। জেলায় জেলায় রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে বাজানো শুরু করল তৃণমূল। গাজাকে নতুনভাবে গড়বে বোর্ড অব পিস, ভারতকে আমন্ত্রণ ট্রাম্পের। নেতাজির প্রপৌত্র চন্দ্র বসুকে এসআইআর শুনানিতে ডাক, কারণ জানালো কমিশন। পঞ্চায়েত অফিসে হবে শুনানি, দিতে হবে পর্যাপ্ত আধিকারিক, কি নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। দফায় দফায় গুলির লড়াই, কাশ্মীরে পাক জঙ্গিদের হামলায় নিহত সেনা জওয়ান, আহত আরও 7। তৈরি হতে চলেছে ইসলামিক ন্যাটো, সামনে এলো পাকিস্তান, সৌদি, তুরস্কের মেগা প্ল্যান। বাংলার বাড়ি প্রকল্পে মাস্টার স্ট্রোক, 20 লক্ষ উপভোক্তার জন্য বড় সিদ্ধান্তের পথে রাজ্য। 37 দিন পর অবশেষে মুক্তি, আদালতে জামিন পেলেন মেসিকাণ্ডের শতদ্রু দত্ত। কয়লা কেলেঙ্কারিতে বিরাট মোড়, টাকার সূত্র ধরে ইডির জালে 7, প্রভাবশালী যোগ খুঁজতে তৎপর সংস্থা। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে।
সুপ্রিম কোর্টে এসআইআর মামলা শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে বড় নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে পশ্চিমবঙ্গের এসআইআর সংক্রান্ত মামলা শুনানিতে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে হবে নির্বাচন কমিশনকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রকাশ্যে ওই সংক্রান্ত তালিকা টাঙিয়ে দিতে বলা হয়েছে, যা এখন সবচেয়ে বড় খবর। আর এই খবর শোনার পর বারাসতের সভা থেকে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিকে তৃণমূলের অধিকাংশ দাবিকেই আজ মান্যতা দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিধানসভা নির্বাচনের আগে সুপ্রিম কোর্টের রায়ে যেন নতুন করে অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস। তারপরেই বারাসতের কাছারি বাজার এলাকায় সভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, আজ কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট নয়। এই মাটি স্বাধীনতা আন্দোলন নবজাগরণের পথ দেখিয়েছিল। তৃণমূলের দাবিকে মান্যতা দিয়ে সুপ্রিম কোর্ট বলেছে লজিক্যাল ডিসক্রিপেন্সির লিস্ট প্রকাশ করতে হবে। দুগালে কষিয়ে থাপ্পড় মেরেছে সর্বোচ্চ আদালত। অন্যদিকে এ বিষয়টি নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তালিকা প্রকাশ করতে বলেছিলেন। তখন তা প্রকাশ করতে অস্বীকার করেন মুখ্য নির্বাচন কমিশনার বলে অভিযোগ অভিষেকের। এখন আদালতের গুঁতোয় সেই তালিকাই প্রকাশ করতে হবে। এই নিয়ে অভিষেক গর্জে উঠে বললেন, কার ক্ষমতা বেশি মোদিজি, 10 কোটি মানুষের নাকি আপনাদের গায়ের জোরের? আজকে কোর্টে হারালাম, এপ্রিলে ভোটে হারাবো, তৈরি থাকো। বাংলার মানুষ বশ্যতা স্বীকার করতে জানে না, মেরুদণ্ড বিক্রি করতে জানে না, ভোট বাক্সেই মানুষ এর জবাব দেবে। এছাড়া সুপ্রিম কোর্টের আজকের রায়ের পর বিজেপি নেতারা বেশ চাপে পড়ে গিয়েছেন। তারা এখন সব নির্বাচন কমিশনের দিকে ঠেলে দিচ্ছেন। তখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই 2026 সালের ভোটে তৃণমূল 250-এর বেশি আসনে জিতবে, আর বিজেপিকে 50-এর নিচে নামাবো। যারা আমাদের টাইট করতে চেয়েছিল, বাংলার মানুষই তাদের টাইট করে দেবে এবারের ভোটে। বিজেপির এসআইআরের খেলা শেষ। 1 কোটি মানুষকে যারা ভোটার তালিকা থেকে বাদ দেবে বলেছিল, এই জয় মামাটি মানুষের, এই জয় বাংলার। আমাদের মৌলিক অধিকার, ভোটাধিকার যারা কেড়ে নিতে চেয়েছে, তাদের 2 গালে কষিয়ে থাপ্পড় মেরেছে দেশের সর্বোচ্চ আদালত। আদালতের নির্দেশে ওদের সেই ষড়যন্ত্র বানচাল হয়ে গেল। চলতি বছর অর্থাৎ 2026 সালের মধ্যে দেশ থেকে মাওবাদী দমনের ডাক দিয়েছেন। দেশ জুড়ে চলছে মাওবাদী দমন অভিযান। বিজাপুরে গত 2 দিনে মৃত্যু হয়েছে 4 জন মহিলা সহ 6 মাওবাদীর। বিজাপুর জেলার জাতীয় উদ্যান এলাকায় গত 2 দিন ধরে চলমান তল্লাশি অভিযানে এই সাফল্য এসেছে। মৃত 6 জনের মধ্যে 4 জনকে শনাক্ত করা হয়েছে, যাদের মাথার দাম ঘোষণা করা হয়েছিল 20 লক্ষ টাকা। এই 6 জনের মৃত্যু নতুন করে মাওবাদীদের কোমর ভেঙে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ছত্তিশগড়ের বিজাপুর এলাকায় 2 দিনের অভিযানে নিকেশ হওয়া সকল মাওবাদীকে পুলিশ শনাক্ত করেছে। সংবাদ সম্মেলনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার থেকে শুরু হয়েছিল এই এনকাউন্টার। ভোপালপত্তনম এবং ফারসেগড় পুলিশ স্টেশন সীমানার অধীনে জাতীয় উদ্যান এলাকার মধ্যে বনাঞ্চল এবং পাহাড়ি অঞ্চলে শনিবার থেকে শুরু হওয়া এই এনকাউন্টার নিরাপত্তা বাহিনী 4 মহিলা সহ 6 মাওবাদীকে নিকেশ করেছে। উদ্ধার করা হয়েছে একাধিক আগ্নেয়াস্ত্র। ঘটনাস্থল থেকে AK-47, ISA, ক্যাভানিস এবং 303 রাইফেল সহ মোট 6টি ছুরি জাতীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে এই অস্ত্রগুলি মাওবাদী ক্যাডাররা নিরাপত্তা বাহিনীতে আক্রমণ করার জন্য ব্যবহার করছিল। বিজাপুরের পুলিশ সুপার ডক্টর জিতেন্দ্র যাদব বলেছেন, উত্তর পশ্চিম বিজাপুরের কমিটির DVCM দিলীপ বেদোজা এবং অন্যান্য সশস্ত্র মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে DRG, কোবরা এবং স্পেশাল টাস্ক ফোর্সের একটি যৌথ দল তল্লাশি অভিযান শুরু করে। শনিবার সকাল থেকে মাওবাদী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় অব্যাহত ছিল। ওই দিন বিকেলে এবং সন্ধ্যায় 4 জন মাওবাদী ক্যাডারের মৃতদেহ উদ্ধার করা হয়। আর রবিবার তল্লাশির সময় আরও 2 জন নিহত হন। বর্তমানে আশেপাশের এলাকায় তল্লাশি চলছে। পুলিশ মনে করছে DVCM এবং 2 জন মাওবাদীর মৃত্যু জাতীয় উদ্যানে কমিটির নেতৃত্ব কাঠামোকে মারাত্মকভাবে প্রভাবিত করেছে। এই ঘটনা ওই এলাকায় মাওবাদী কার্যকলাপের উপর প্রভাব ফেলবে। ফর্ম 7 জমা দেওয়াকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড ঘটল বনগাঁ মহকুমা শাসকের অফিসে। বিজেপির বনগাঁ উত্তর কেন্দ্রের বিধায়ক অশোক কীর্তনিয়ার অভিযোগ, সোমবার মহকুমা শাসকের দপ্তরে থাকা কার্যালয়ে ফর্ম জমা দিতে এসেছিলেন। অভিযোগ, ওই সময় একদল দুষ্কৃতী ঢুকে সরকারি কর্মীদের কাছ থেকে 10টা ফাইলের ফর্ম কেড়ে নেয়। ঘটনায় তৃণমূল আশ্রিতরাই রয়েছে বলে অভিযোগ বিজেপি বিধায়কের। পাল্টা মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী সমর্থকরাও। যদিও কারো হাতে এদিন কোনো দলীয়
জাতীয় পতাকা ছিল না। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মহকুমা শাসকের দপ্তর। 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে আজ সোমবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অশান্তির খবর সামনে আসে। এর মধ্যেই এদিন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে বনগাঁ মহকুমা শাসকের অফিস। বিজেপির অভিযোগ, মহকুমা শাসকের অফিসের সামনে ফর্ম 7 ছিঁড়ে রাস্তার উপর ফেলে দেওয়া হয়। বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ এসডিও অফিসেই বিজেপি বিধায়ক আটকে থাকেন। সেখানে তৃণমূল কাউন্সিলর পাপাইরা নেতৃত্বে প্রচুর তৃণমূলের লোকজন জড়ো হয়। নতুন করে ফের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। ঘটনাকে কেন্দ্র করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য বনগাঁর এসডিপিও অর্ক পাজার নেতৃত্বে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। জানা যায় বিকেল 4টা নাগাদ কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের সহযোগিতায় বাইরে বেরিয়ে আসেন বিজেপি বিধায়ক। সেই সময় বাইরে উপস্থিত তৃণমূল কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি পরিস্থিতি তৈরি হয় কেন্দ্রীয় জওয়ানদের। চোর চোর বলে অশোকের বিরুদ্ধে স্লোগানও দেওয়া হয়। অশোক কীর্তনিয়া বলেন, সারাদিন ফোন করা হলেও এসডিও আমাদের ফোন ধরেননি। প্রশাসক তৃণমূলের হয়ে কাজ করছে, ফর্ম জমা দিতে এসেছিলাম, জমা করতে দেয়নি। বাকি ফর্ম নিয়ে আমরা ফিরে যাচ্ছি, আমরা নির্বাচন কমিশনকে জানাবো। অন্যদিকে কাউন্সিলর পাপাইয়ের অভিযোগ, এদিন এসডিও অফিসের ঘরে দরজা বন্ধ করে কলঙ্কিত বিধায়ক অশোক কীর্তনিয়া ভোটার তালিকা থেকে সাধারণ ভোটারদের নাম বাদ দিচ্ছিল। আমাদের মহিলা কর্মীরা প্রতিবাদ করায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তাদের মারধর করে। সাধারণ মানুষ প্রতিবাদ করেছে। অন্যদিকে তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, সাধারণ মানুষ এসআইআর প্রক্রিয়ায় হয়রানি হচ্ছেন। প্রায় 60 থেকে 65 জন মানুষ মারা গিয়েছেন। মানুষ আতঙ্কিত রয়েছে। বিজেপি ইচ্ছে করে তাদের নাম কেটে দিচ্ছে। সাধারণ মানুষই এর প্রতিবাদ করেছে। এর সঙ্গে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। অন্যদিকে বিজেপির অভিযোগ, বাগদা হাই স্কুল ও বাগদা বিডিও অফিসে 7 নম্বর ফর্ম জমা দিতে গেলে তৃণমূলের লোকজন তা কেড়ে নেয়। তবে এদিন মহকুমা শাসক অফিসে না আসায় তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি। মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি জেলা সফরের মাঝে তৃণমূলে বড়সড় ভাঙন। বিন্নাগুড়িতে 150-এর বেশি পরিবারের বিজেপিতে যোগদান। ধূপগুড়ি মহকুমার বিন্নাগুড়িতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন 150-এরও বেশি পরিবার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। শনিবার সন্ধ্যায় বিন্নাগুড়িতে ভারতীয় জনতা পার্টির নতুন দলীয় কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে ব্যাপক শক্তি প্রদর্শন করে বিজেপি। আলিপুরদুয়ার জেলা সভাধিপতি মিঠু দাস ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়ের উদ্বোধন করেন। অনুষ্ঠানে কয়েকশো বিজেপি কর্মী ও স্থানীয় মানুষের উপস্থিতি দেখা যায়। এই অনুষ্ঠানে উল্লেখযোগ্য রাজনৈতিক ঘটনা হিসেবে প্রবীণ তৃণমূল নেতা উমেশ যাদব তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তার সঙ্গে পাপ্পু শর্মা সহ 150-টিরও বেশি পরিবারের সদস্যরা বিজেপিতে যোগ দেন। রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র জল্পনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা সহ সভাধিপতি পুনিতা ওঁরাও লাকড়া, প্রবীণ নেতা রামবিলাস গোয়েল, অরুণ কুমার সিং, মণ্ডল সম্পাদক রাহুল ওঁরাও, সন্তোষ মিশ্র, বিজেপি বুথ সভাপতি বিষ্ণু রায়, পঞ্চায়েত সদস্য সুভদ্রা লোহার, মণ্ডল সভাপতি শান্তি মাহাতো, বুবাই নন্দী ওরফে কৌশিক নন্দী, বিনেশ লাকড়া, সুনীল মুন্ডা ও খুশবু মিশ্র প্রমুখ। বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতৃত্ব রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও প্রশাসনিক অরাজকতার অভিযোগ তোলেন। তাদের দাবি, রাজ্যের মানুষ পরিবর্তনের জন্য প্রস্তুত এবং 2026 সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকার পরিবর্তন অনিবার্য। এই প্রসঙ্গে তৃণমূলের জেলা সভাপতি রাজেশ কুমার সিং বলেন, নির্বাচনের আগে এই ধরনের খেলা হয়, যাই আসেন। উমেশ যাদব ভালো নেতা ছিলেন, নেতৃত্বের সঙ্গে কথা হবে। তৃণমূল একটা বড় পরিবার, অনেকে পদের লোভে জয়েন করেন, লাভ ক্ষতি নয়, চেষ্টা করছি ফিরিয়ে আনার। যদিও উমেশ যাদব বলেন, আমার বিন্নাগুড়ি চলে যাওয়াটা ভালো ছিল না, দলের অগ্রগতির জন্যই ফেরত এসেছি। আমি চাই 26-এ আমাদেরই সরকার হোক। উল্লেখ্য, উমেশ যাদব আগে বিজেপি করতেন, পরে তৃণমূলে যোগ দিয়েছিলেন। যদিও এই যোগদানের ব্যাপারে আলিপুরদুয়ারে বিজেপির সভাপতি মিঠু দাস বলেন, আজ পরিষ্কার তৃণমূলের বিসর্জন নিশ্চিত। মানুষের সরকার গঠন করতেই ওরা যোগদান করলেন। 2 সাংসদের পর এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। আমি রোহিঙ্গা নয়, 14 গোষ্ঠীর নথি নিয়ে যাব বললেন কাজল শেখ। 28 জানুয়ারি তাকে নানুর বিডিও অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশ পেয়ে বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সভাধিপতি। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা দলের জেলা কোর কমিটির অন্যতম সদস্য ফাইজুল হক ওরফে কাজল শেখ বলেন, বিজেপির বিরুদ্ধে কথা বলি তাই নোটিশ দেওয়া হয়েছে। আমি রোহিঙ্গা নয়, বাংলাদেশি নয়, 14 গোষ্ঠীর নথি নিয়ে শুনানিতে যাব। যা নথি চাইবে সবই আছে দেব। বিজেপিকে বিধে তিনি বলেন, বিজেপির কাছে মাথা নত করতে
করতে পারবো না। ইডি সিবিআইকে দিয়ে আমাকে কোনো কিছুতে জড়াতে পারেনি, তাই এসআইআর শুনানির নোটিশ দিয়েছে। রাজ্য জুড়ে এসআইআরের শুনানি চলছে। বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের হয়রানি হওয়ার অভিযোগও উঠেছে। এসআইআর আতঙ্কে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের মৃত্যুর অভিযোগও উঠেছে। এসআইআর শুনানিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ তথা ভারতরত্ন অমর্ত্য সেনকে ডাকা হয়েছিল। এছাড়াও তৃণমূল কংগ্রেসের সাংসদ নেতাদের শুনানিতে ডাক পড়েছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন কাজল শেখও। জানা গিয়েছে, কাজল শেখ নানুর বিধানসভার ভোটার। পূর্ববর্তী ভোটার তালিকার সঙ্গে বর্তমানে এনুমারেশন ফর্মে দেওয়া তথ্যের মিল নেই। প্রসঙ্গত, এই কাজল শেখ 2023 সালে নানুর থানার জেলা পরিষদের আসনে বিপুল ভোটে জিতে নির্বাচন কমিশনের কাছ থেকেই শংসাপত্র পেয়েছিলেন। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গে চলতে থাকা এসআইআর-এর জন্য নির্বাচন কমিশনকে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল। এর লক্ষ্য লজিক্যাল ডিসক্রিপেন্সি বা যৌক্তিক অসঙ্গতি বিভাগে রাখা ব্যক্তিদের যাচাই প্রক্রিয়া যেন স্বচ্ছ বা ঝামেলা মুক্ত থাকে। শীর্ষ আদালতের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শীর্ষ আদালত নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যেন যৌক্তিক অসঙ্গতির কারণে নোটিশপ্রাপ্ত ব্যক্তিদের একটি পূর্ণাঙ্গ তালিকা সংশ্লিষ্ট পঞ্চায়েত বা ব্লক অফিসে প্রকাশ করা হয়। এতে সাধারণ মানুষ নোটিশের বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। আদালত আরও উল্লেখ করেছে যে প্রায় 1.25 কোটি মানুষকে ইতিমধ্যেই বিভিন্ন কারণে এমন নোটিশ পাঠানো হয়েছে। এই অসঙ্গতিগুলির মধ্যে মূলত বাবা মায়ের নামের অমিল বা বয়সের কম ব্যবধানের মতো বিষয়গুলি রয়েছে। এর ফলে সাধারণ নাগরিকরা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হচ্ছেন। আদালত জনজীবনে এই চাপ কমানোর বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করেছে। আদালত স্পষ্ট করেছে যে ইসিআই থেকে নোটিশপ্রাপ্তরা নথি বা আপত্তি জমা দিতে অনুমোদিত এজেন্ট ব্যবহার করতে পারবেন। এই এজেন্টরা বুথ লেভেল এজেন্ট হতে পারেন এবং তাদের নিয়োগ হবে স্বাক্ষর বা টিপসইযুক্ত চিঠির মাধ্যমে। আবেদনকারীদের ভ্রমণ সংক্রান্ত উদ্বেগের কারণে আদালত নির্দেশ দিয়েছে নথি জমা বা আপত্তি জানানোর কার্যালয়গুলি প্রতিটি পঞ্চায়েত ভবন বা ব্লক অফিসেই স্থাপন করতে হবে। যদি জমা দেওয়া নথি সন্তোষজনক না হয় তবে নির্বাচন আধিকারিকদের অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তিকে শুনানির সুযোগ দিতে হবে, যেখানে অনুমোদিত এজেন্ট উপস্থিত থাকতে পারবেন। আবেদনকারীদের উত্থাপিত উদ্বেগকে গুরুত্ব দিয়ে আদালত নির্দেশ দিয়েছে আধিকারিকরা নথি গ্রহণ বা প্রভাবিত ব্যক্তির শুনানির পর এর একটি শংসাপত্র দেবেন। রাজ্য সরকারকেও এই প্রক্রিয়ার জন্য নির্বাচন কমিশনকে পর্যাপ্ত জনবল সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের ডিরেক্টর জেনারেল অব পুলিশকে সামগ্রিক আইন শৃঙ্খলার সমস্যা এড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ পশ্চিমবঙ্গের এসআইআর পিটিশনগুলোর শুনানি শেষে এই গুরুত্বপূর্ণ আদেশ দেয়। তৃণমূল কংগ্রেসের পক্ষে আইনজীবী কপিল সিব্বল জানান, ভোটার তালিকার খসড়ায় অন্তর্ভুক্ত অনেকেই যৌক্তিক অসঙ্গতি দেখিয়ে শুনানির নোটিশ পেয়েছেন। সিব্বল বলেন, গাঙ্গুলি, দত্ত ইত্যাদির মতো নামের বানান পার্থক্যের কারণেই নোটিশ পাঠানো হচ্ছে। সিব্বল আরও উল্লেখ করেন, কিছু ক্ষেত্রে বাবা মায়ের সঙ্গে 15 বছরের কম বয়সের পার্থক্যের ভিত্তিতে নোটিশ আসছে। তিনি যৌক্তিক অসঙ্গতির তালিকা প্রকাশ এবং ভোটারদের শুনানিতে বুথ লেভেল এজেন্টদের সহায়তা দেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ জানান। তার মতে এই নোটিশগুলোর জন্য সাধারণ মানুষকে কয়েকশো কিলোমিটার যেতে হচ্ছে। নির্বাচন কমিশনের পক্ষে আইনজীবী রাকেশ দ্বিবেদী জানান, বানান পার্থক্যের জন্য নোটিশ না পাঠাতে আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে বাবা মায়ের সঙ্গে 15 বছর বা তার কম বয়সের পার্থক্যকে এখনও যৌক্তিক অসঙ্গতি হিসেবেই চিহ্নিত করা হচ্ছে। বিচারপতি বাগচি প্রশ্ন তোলেন, মা ও ছেলের মধ্যে 15 বছরের বয়সের পার্থক্য কিভাবে যৌক্তিক অসঙ্গতি হতে পারে? এমন নয় যে আমাদের দেশে বাল্যবিবাহ হয়নি। দ্বিবেদী জানান, বিএলএরা রাজনৈতিক দলের সদস্য হওয়ায় প্রতিটি শুনানিতে ভোটারদের প্রতিনিধিত্ব করার জন্য জোর করতে পারেন না, তবে ব্যক্তি অনুমোদিত এজেন্ট নিয়োগ করতে পারেন। বেঞ্চ শুনানি চলাকালীন জোর দিয়ে বলে, পুরো প্রক্রিয়াটি অবশ্যই স্বচ্ছ ও ভোটারদের জন্য সুবিধাজনক হবে। প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, কিছু সংশোধনমূলক কাজ করা যেতে পারে, তবে তা অবশ্যই স্বচ্ছ হওয়া উচিত। বিচারপতি বাগচি মন্তব্য করেন, সাধারণ মানুষের উপর চাপ ও উদ্বেগ চলছে। 1 কোটিরও বেশি মানুষ নোটিশ পেয়েছেন। এখানে আরেকটি সমস্যা তৈরি করবেন না, এটাই আমাদের একান্ত অনুরোধ। আইনজীবী শ্যাম দেওয়ান এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় কপিল সিব্বলের যুক্তির পরিপূরক হিসেবে নিজেদের বক্তব্য তুলে ধরেন। সুপ্রিম কোর্টের এই নির্দেশিকাগুলি নির্বাচনী তালিকা সংশোধনের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করবে বলে আশা করা হচ্ছে এবং এটি সাধারণ মানুষের দুর্ভোগ কমানোর ক্ষেত্রে সহায়ক হবে। এদিন বারাসাতে রণসংকল্প সভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টে
এসআইআর সংক্রান্ত একটি মামলায় তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় এসেছে। নির্বাচন কমিশনের ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা ও সাধারণ মানুষের ধারাবাহিক হয়রানির বিরুদ্ধে তৃণমূলের মামলায় সরব হয়েছিল। শীর্ষ আদালত তৃণমূলের দাবি মেনে অসঙ্গতিপূর্ণ তালিকা স্বচ্ছ প্রকাশ এবং BLA 2কে শুনানিতে অংশগ্রহণের নির্দেশ দিয়েছে। অভিষেকের কথাই প্রায় 20 দিন আগে গত 31শে ডিসেম্বর দলের 10 সদস্যের এক প্রতিনিধি দল দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এই বিষয়ে আলোচনা করে। সেই বৈঠকে তৃণমূল অসঙ্গতিপূর্ণ তালিকা স্বচ্ছ প্রকাশনার দাবি জানিয়েছিল। যদিও নির্বাচন কমিশন প্রথমে BLA 2কে শুনানিতে উপস্থিতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। তৃণমূল জানিয়েছিল নির্দেশিকা ছাড়া তারা কেন্দ্র ত্যাগ করবে না। আজ আমি অত্যন্ত আনন্দিত। উত্তর 24 পরগনার মাটি আমার জন্য ভাগ্যবান। এই মাটিকে ছুঁলে বিজয় নিশ্চিত। অভিষেক বলেন, বিজেপির এসআইআর খেলা শেষ। প্রায় 1 কোটি নাম রক্ষা হওয়ায় এটি বাংলার মানুষের বিজয়। তিনি আরও বলেন, ভোটাধিকারের প্রতি হুমকিকে সুপ্রিম কোর্ট কড়াভাবে ভৎসনা করেছে। আজ আদালতে বিজেপি ও মোদি পরাস্ত হয়েছেন। আগামী দিনে ভোটের ময়দানেও তাদের পরাজয় নিশ্চিত। তিনি বাংলার ঐতিহ্য তুলে ধরে আরও বলেন, এটা উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ বা গুজরাট নয়। এই ভূমি স্বাধীনতা আন্দোলন ও নবজাগরণের পথ দেখিয়েছে। আমরা বহিরাগতদের কাছে মাথা নত করি না, দাসত্বে বাঁচি না। বাংলা পঞ্জিকা তিথি মেনেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন সম্পন্ন হল দিল্লিতে। মাঘ শুক্লপক্ষের প্রতিপদে মনোনয়ন জমা স্ক্রুটিনির প্রক্রিয়া শেষ হয় এবং কার্যত নিশ্চিত হয়ে যায় দলের নতুন সর্বভারতীয় সভাপতির নাম। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপির জাতীয় সভাপতি পদে নির্বাচিত হলেন কার্যনির্বাহী সভাপতি নীতিন নবীন। আজ মাঘ শুক্ল দ্বিতীয়বার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। গতকাল বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনকে ঘিরে দিল্লির দলীয় সদর দপ্তরে ছিল উল্লেখযোগ্য রাজনৈতিক তৎপরতা। বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী, বিভিন্ন রাজ্য ইউনিটের সভাপতি এবং দলের একাধিক সিনিয়র নেতা উপস্থিত ছিলেন। দলীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় অংশ নেওয়ার জন্য তাদের সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বিজেপির জাতীয় রিটার্নিং অফিসারকে লক্ষণে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, 19শে জানুয়ারি দুপুর 2টা থেকে বিকেল 4টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্ধারিত ছিল। একই দিনে বিকেল 5টা থেকে 6টার মধ্যে মনোনয়ন প্রত্যাহারের সুযোগ রাখা হয়। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে নীতিন নবীনের বিরুদ্ধে কোনো মনোনয়ন জমা পড়েনি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তার সভাপতি নির্বাচিত হওয়া নিশ্চিত হয়ে যায়। বিজেপির সংবিধান অনুযায়ী জাতীয় সভাপতি পদের জন্য একটি রাজ্যের ইলেকটোরাল কলেজের অন্তত 20 জন সদস্য যৌথভাবে কোনো প্রার্থীর নাম প্রস্তাব করতে পারেন। সেই প্রার্থীকেই কমপক্ষে 4 বছর দলের সক্রিয় সদস্য হতে হবে এবং অন্তত 15 বছর আগে বিজেপির সদস্যপদ গ্রহণ করতে হবে। এই সমস্ত শর্ত পূরণ করেই সভাপতি নির্বাচনে দৌড়ে এগিয়ে যান নীতিন নবীন। মাত্র 45 বছর বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি হয়ে দলের ইতিহাসে সর্বকনিষ্ঠ সভাপতির তকমা পেলেন নীতিন। বিজেপি নেতৃত্ব এই নির্বাচনকে সংগঠনের ভিতরে ঐক্যের বার্তা হিসেবে তুলে ধরতে চাইছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের পর সংগঠনকে আরও মজবুত করতে এবং ভবিষ্যতে নির্বাচনী লড়াইয়ের জন্য নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে আনার কৌশলের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। তবে দলের অন্দরে এই পদোন্নতি নিয়ে সব মহলে যে স্বস্তি তা নয়। বিজেপির দ্বিতীয় সারির একাংশ নেতার মধ্যে ইতিমধ্যে অসন্তোষের সুর শোনা যাচ্ছে। তাদের আশঙ্কা, নীতিন সভাপতির দায়িত্ব নেওয়ার পর সংগঠনে তরুণ নেতাদের প্রভাব আরও বাড়তে পারে। ফলে ধর্মেন্দ্র প্রধান, ভূপেন্দ্র যাদব, অশ্বিনী বৈষ্ণব কিংবা নির্মলা সীতারামনের মতো অভিজ্ঞ নেতারা সাংগঠনিক ক্ষেত্রে তুলনামূলকভাবে কম গুরুত্ব পেতে পারেন। এই পরিস্থিতিতে নীতিন নবীনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে দলের অভ্যন্তরে এই অসন্তোষ সামাল দেওয়া এবং অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের মধ্যে ভারসাম্য বজায় রাখা। একদিকে সংগঠনকে নতুন গতিতে এগিয়ে নিয়ে যাওয়া, অন্যদিকে প্রবীণ নেতাদের অভিজ্ঞতাকে কাজে লাগানো। এই দ্বিমুখী চ্যালেঞ্জই ঠিক করে দেবে বিজেপির আগামী দিনে সাংগঠনিক রূপরেখা। দিল্লিতে ঝটিকা সফরে আরব আমির শাহীর প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাহদ আলী নাহিয়ান। রাজধানীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে UAE প্রেসিডেন্টকে উষ্ণ আলিঙ্গনে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, মোদীর সঙ্গে বিশেষ বৈঠকে যোগ দিতেই মাত্র 2 ঘন্টার সফরে ভারতে এসেছেন আমির শাহীর প্রেসিডেন্ট। ইরানে খামেনেই বিরোধী বিক্ষোভ, মার্কিন হুঁশিয়ারি, তার মধ্যে
ইউএই প্রেসিডেন্টের ভারত সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে বিমানবন্দরে আমির শাহির প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানাচ্ছেন মোদি। বিমানবন্দরের রেড কার্পেট গার্ড অব অনার সম্মানিত করা হয় প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নাহিয়ানকে। একটি গাড়িয়ে হাসি মুখে উভয় রাষ্ট্রনেতার সফর করার ছবিও প্রকাশ্যে এসেছে। ইউএই প্রেসিডেন্টের সফর সংক্ষিপ্ত হলেই কূটনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে, কারণ প্রতিরক্ষা, বাণিজ্য, জ্বালানি এবং আঞ্চলিক নিরাপত্তা ক্ষেত্রে দুই দেশের মধ্যে সহযোগিতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এক্স হ্যান্ডেলের পোস্টে শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নাহিয়ানকে ভাই বলে সম্বোধন করেছেন মোদি। একাধিক ছবিসহ লিখেছেন, আমার ভাইকে স্বাগতকে জানাতে বিমানবন্দরে গিয়েছিলাম। সংযুক্ত আরব আমিরশাহীর প্রেসিডেন্ট মহামান্য শেখ মোহাম্মদ বিন জাহেদ আল নাহিয়ান এই সফর ভারত এবং আরব আমিরশাহীর মধ্যে শক্তিশালী বন্ধুত্বের উদাহরণ। আলোচনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। মনে করা হচ্ছে ইউএই প্রেসিডেন্টের তৃতীয় সফরে ইরানের খামেনেই বিরোধী বিক্ষোভ, মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারি তৎসহ মধ্যপ্রাচ্যে যে অস্থিরতা তৈরি হয়েছে তা নিয়েও কথা হবে। একদিন আগে সুর চড়িয়ে ইরানের আয়াতোল্লাহ আলী খামেনেইর সরকারকে উৎখাতের ডাক দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টা ট্রাম্পকে হুমকি দিয়েছেন তেহরানও। তার সাফ জানিয়ে দিয়েছে, খামেনেইর উপর কোনো আক্রমণ হলে তা ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল হবে। অর্থাৎ ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে আমেরিকা যদি কোনো পদক্ষেপ করে তাহলে ছেড়ে কথা বলবে না তেহরানও, স্পষ্ট করে বুঝিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কিনা এখনও যুদ্ধের মেঘ কাটছে ইরানের আকাশ থেকে। গত কয়েকদিনে এই দুই নার্সের সংস্পর্শে যারা এসেছিলেন তাদের চিহ্নিত করে নমুনা সংগ্রহ করা হয়েছে বলে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে। মোট 82 জনকে শনাক্ত করা হয়। পরীক্ষার রিপোর্ট অনুযায়ী সকলেরই রিপোর্ট নেগেটিভ। আপাতত এই রিপোর্ট স্বস্তি দিলেও দপ্তরের স্পষ্ট বার্তা, সতর্কতা অবলম্বন করে চলতে হবে। বর্তমানে রাজ্যে দুজন নিপা আক্রান্তের সন্ধান মিলেছে। তারা দুজনেই নার্স এবং বারাসতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি। হাসপাতাল সূত্রে খবর, দুজনের অবস্থায় এখন সংকটজনক হলেও আপাতত নতুন করে কোনো অবনতি হয়নি। আক্রান্তদের মধ্যে একজন মহিলা, অন্যজন পুরুষ। এদিন পর্যন্ত দুজনকেই ভেন্টিলেশনে রাখা হয়েছিল। তবে শারীরিক অবস্থায় সামান্য উন্নতি হওয়ায় পুরুষ নার্সকে ভেন্টিলেশন থেকে সরানো হয়েছে। মহিলা নার্সের অবস্থা একই রকম রয়েছে। দুজনের ক্ষেত্রেই চিকিৎসকেরা 24 ঘন্টা নজরদারি চালাচ্ছেন। বাংলায় নিপা আক্রান্তের হদিশ মেলার ঘটনায় কেন্দ্রীয় সরকারও নজরদারি বাড়িয়েছে। কেন্দ্রের একটি বিশেষ দল জেলার হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলি পরিদর্শন করেছে। নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সব হাসপাতালকে বাড়তি সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। স্বাস্থ্য দপ্তরের জারি করা নতুন নির্দেশিকায় বলা হয়েছে, নিপা আক্রান্ত বা উপসর্গযুক্ত রোগীর রক্ত শরীরের তরল বা হাঁচিকাশির ড্রপলেটের সংস্পর্শে এলে বাধ্যতামূলকভাবে হোম কোয়ারেন্টাইনে রাখতে হবে। আক্রান্ত ব্যক্তির সঙ্গে বদ্ধ ঘরে থাকলে সেটিকে হাই রিস্ক হিসেবে গণ্য করা হবে। অন্যদিকে কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিকে দিনে দুবার স্বাস্থ্য পরীক্ষা করাতে হবে। সামান্য উপসর্গ দেখা দিলেই রোগীকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। উপসর্গযুক্ত রোগীর নমুনা দ্রুত RT-PCR পরীক্ষার জন্য পাঠাতে হবে। নিপা আক্রান্ত রোগীর 5 দিন অন্তর নমুনা পরীক্ষা বাধ্যতামূলক। একই দিনে পরপর দুবার রিপোর্ট নেগেটিভ এলে তবেই ওষুধ বন্ধ করে রোগীকে হাসপাতাল থেকে ছাড়া হবে। বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী আপাতত খেজুর রস, কাটা ফল এবং প্যাকেটজাত ফলের রস এড়িয়ে চলাই ভালো। করোনার সময় মতো মাস্ক ব্যবহার জরুরি। জ্বর, মাথা ব্যথা বা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলেই দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এদিকে কলকাতা চিড়িয়াখানায় বাদুড় থাকায় কোনো ঝুঁকি নিতে চাইছে না কর্তৃপক্ষ। নিয়মিত প্রাণীদের রক্ত পরীক্ষা, কর্মীদের স্বাস্থ্য পর্যবেক্ষণ এবং দর্শকদের সচেতন থাকার বার্তা, সব মিলিয়ে সতর্কতার মাত্রা এখন সর্বোচ্চ। এই মুহূর্তে চিড়িয়াখানায় পর্যটনের মরশুম। প্রতিদিন হাজার হাজার দর্শকের ভিড়, সঙ্গে বিপুল সংখ্যক কর্মী। যদিও এখনও পর্যন্ত কলকাতা বা শহরতলিতে নিপা সংক্রমণের কোনো খবর নেই, তবু আগাম সতর্কতায় কোনো ফাঁক রাখতে নারাজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মেনেই প্রতিটি স্তরে নজরদারি জোরদার করা হয়েছে। সব মিলিয়ে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে থাকলেও নিপা নিয়ে রাজ্য জুড়ে সতর্কতার বাঁধন আরও শক্ত হচ্ছে, এমনটাই ইঙ্গিত মিলেছে।